রেডি সবাই? শুরু করছি ইলেকট্রোস্ট্যাটিকের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের এমসিকিউ সলভ আজকে। প্রথমে কত নম্বর কোশ্চেন দিয়েছিলাম, দাগিয়ে দিয়েছিলাম বল? প্রথমে দাগিয়ে দিয়েছিলাম 11 নম্বর, তাই তো? দেখ 11 নম্বরে বলা হয়েছে এল বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, দেখতে পাচ্ছিস? এর তিনটা শীর্ষবিন্দুতে কিউ কিউ আর মাইনাস কিউ আধান রয়েছে। লব্ধি বলের মান কত হবে এফ দিয়ে দেওয়া আছে, এবং এফ এর টার্মটা কত সেটা বলে দেওয়া আছে কোশ্চেনে। কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এল স্কোয়ার। করেছিস সবাই এটা? পারিসনি? পারিসনি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ এল বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, কোশ্চেন নাম্বার 11। এটা সমবাহু ত্রিভুজ, তাই তো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? আমি কি করে এগাচ্ছি সেটা দেখ। আমি কি করে এগাচ্ছি, তো কটা আধান আছে? তিনটে, কিউ কিউ মাইনাস কিউ। মাইনাস কিউটাকে উপরে রাখি, সুবিধা হবে। আর নিচে দুটোকে কিউ কিউ রাখলাম। এমন কোনো বাধ্যতা নেই যে ওখানেই রাখতে হবে মাইনাস কিউকে, তুই নিচেও রাখতে পারতি। আঁকতে সুবিধা হবে বলে আমি ওখানে আঁকলাম। আচ্ছা, সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে কন্ডিশন হিসেবে তোর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু সমান হয় এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়। এটা তুই জানিস অলরেডি সমবাহু ত্রিভুজের। এবার বলেছে এদের দ্বারা নাকি লব্ধি বলের মান জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ইনকমপ্লিট আছে, ওখানে বলতে হবে মাইনাস কিউ এর উপর লব্ধি বল। ঠিক আছে, কোশ্চেনটা ওখানে ইনকমপ্লিট আছে, এখানে বলতে হবে মাইনাস কিউ এর উপরে লব্ধি বলটা কত। তো মাইনাস কিউ এর উপরে যদি লব্ধি বল বের করতে দেখ, মাইনাস কিউ এর উপরে কে কে বল অ্যাপ্লাই করবে? এক এই কিউ বল অ্যাপ্লাই করবে, আর একটা এই কিউ বল অ্যাপ্লাই করবে। এই কিউটা যখন মাইনাস কিউ এর উপরে বল অ্যাপ্লাই করবে, কোন দিকে? এই দিকে না ওই দিকে? ওই দিকে হবে। প্লাস কিউ মাইনাস কিউকে ঠেলে বিকর্ষণ করে ঠেলে দিবে। আবার বলছে হুম, তো কোন দিকে মন আছে? মাথা তো ভালোই ঝুঁকাচ্ছিস। তাহলে মাইনাস কিউকে নিজের দিকে টেনে নিবে, কিছু একটা বল দিয়ে টানবে। বলটাকে ধরো আমি এফ ড্যাশ বলে দিলাম, কারণ এফ দিয়ে কোশ্চেনে অন্য কিছুকে ডিনোট করা হয়েছে। সিমিলারলি কিউ এই মাইনাস কিউকে কি করবে? নিজের দিকে টেনে নেবে। তা এই বলটাও এফ ড্যাশ দিয়ে ডিনোট করলাম। দুটোকে এফ ড্যাশই কেন লিখলাম, আলাদা আলাদা করলাম না কেন? সব কন্ডিশন সমান, শুধুমাত্র ডাইরেকশন চেঞ্জ। আচ্ছা, এবার দেখ আমি যদি এফ ড্যাশটা বের করতে চাই, যে কোনো এটা বা ওটা যে কোনো একটা যদি বের করতে চাই, তো বেরাবে 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার, বিকজ বাহুর দৈর্ঘ্য এল দেওয়া ছিল। সমস্যা নেই তো? এবার তুই তো রেজাল্টেন্ট বের করবি, এফ ড্যাশ এদিকে আছে এফ ড্যাশ ওদিকে আছে, তাহলে রেজাল্টেন্ট কি করবি? এফ ড্যাশ প্লাস এফ ড্যাশ করলেই হয়ে গেল, ডবল করলেই হয়ে গেল না? একই লাইনে যদি না থাকে তাহলে ভেক্টরকে কি করে যোগ করা যায়, তাই না? একই লাইনে নেই, তাহলে একটা এই লাইন একটা এই লাইন, যেহেতু দুটো আলাদা আলাদা লাইনে হয়ে গেছে, তাহলে এখানে কি করতে হবে? ভেক্টর সাম করতে হবে আমাকে, ভেক্টরই যোগ করতে হবে। বিভিন্ন রকম ভাবে করতে পারিস, তুই উপাংশে বিভাজন করে করতে পারিস, আবার তোর অ্যাঙ্গেল জানা আছে 60 ডিগ্রি, ওখান থেকেও তুই করতে পারিস। যদি আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে কাজে লাগাই, তাহলে রেজাল্টেন্ট এফ মানে লব্ধি বল, লব্ধি বল এটাকে এরকম লিখতে পারি যে রুট ওভার এফ ড্যাশ স্কোয়ার প্লাস এফ ড্যাশ স্কোয়ার প্লাস 2 এফ ড্যাশ ইন্টু cos 60 ডিগ্রি। বল বুঝতে পারলি কিনা? ভেক্টরের ফর্ম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x বাই কস থিটা। ঠিক আছে, ভেক্টরে করেছিলাম। তো সেই জিনিসটাকে এখানে ইউজ করলাম, যেহেতু দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি আছে। উপাংশে ভাঙিনি কিন্তু, উপাংশে ভেঙেও করা যেত। এটা এফ ড্যাশ স্কোয়ার মানে দুটো এফ ড্যাশ, এখানেও দুটো এফ ড্যাশ স্কোয়ার, আর cos 60 ডিগ্রির মান কত রে? তো 2 আর 1/2 কেটে গেল, তাহলে এখানে থাকছে কি তিনটা এফ ড্যাশ স্কোয়ার, মানে √3 এফ ড্যাশ। এখনো হয়নি? √3 এফ ড্যাশ। এবার এফ ড্যাশের মান কত? এইটা, তাই তো? কোশ্চেনে দেখ এটাকেই এফ ধরা হয়েছে, এটাকেই কোশ্চেনে এফ ধরে নিয়েছে, বাস √3 এফ। মাইনাস কিউ এর উপরে লব্ধি বল কত? মানে অপশন যেহেতু এফ দিয়ে দিয়েছিল, এফটা কি জিনিস ছিল? ওরা বলে দিয়েছে যে ওই ফোর্সটাকে এফ ধরে নিতে হবে, এই যে এই মানটাকে এফ ধরে নিতে হবে। আমি এফ না ধরলে অন্য কিছু ধরতে পারতাম। এই বুঝে গেছিস সবাই? করে নে, সহজ ছিল কিনা? পঙ্কজের প্রশ্ন হচ্ছে যদি উপাংশে বিভাজন করে করতাম তাহলে কি হতো, তো ওটাও দেখে নে। এই ছবিটাই যদি ডিভাইড করতাম উপাংশে, মাইনাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, ঠিক আছে? মাইনাস কিউকে এইদিকে টানছে এফ বল দিয়ে, তাই তো, বা এফ ড্যাশ, এদিকে টানছে এফ বাই এফ ড্যাশ দিয়ে। এবার তুই যদি উপাংশে ডিভাইড করতে যাস একে, তাহলে এই ফোর্সটাকে প্রথমে ডিভাইড কর। কিভাবে ডিভাইড করতে? একটা অনুভূমিক একটা লম্ব। তো অনুভূমিক বলতে এইদিকে নিতে হবে, আর উপায় নেই। আর লম্ব বলতে এইদিকে নিতে হবে, ওপরের দিকে তো যেতে পারবি না।
আচ্ছা, অ্যাঙ্গেল জানতে হবে তাই না? কোনটা অ্যাঙ্গেল নিবি বল, এই অ্যাঙ্গেল নিবি না এই অ্যাঙ্গেল নিবি? তোর যেটা ইচ্ছা তুই সেটা নে। তুই যদি এটাকে নিতে চাস তবুও হবে, তুই যদি এটাকে নিতে চাস তবুও হবে। যদি এটাকে নিস তাহলে হবে 60 ডিগ্রি, কারণ এটা 60 ডিগ্রি আছে, তাই না, একান্তর কোণ। আর যদি এটাকে নিতে চাস তাহলে হবে 30 ডিগ্রি, কারণ 60 ডিগ্রিকে হাফ করছে। তো তুই যেটা ইচ্ছা, আমি 30 ডিগ্রি নিয়ে নিলাম ধর। তাহলে এদিকে পাবো এফ কস 30, আর এদিকে এফ সাইন 30। কি হবে না হবে পরের বিষয়, উপাংশে ভাঙতে জানি কিনা ব্যাস ভেঙে নেবো। সিমিলারলি এই এফটাকে যদি এদিকে ভাঙিস তাহলে পাবি এফ সাইন 30, আর নিচের দিকে পাবি হচ্ছে এফ কস 30। তো দুটো এফ কস 30 হয়ে গেল নিচের দিকে। বোঝা গেছে কিনা? আচ্ছা, এরা দুজন তো ক্যান্সেল আউট করে দিবে দুজন দুজনকে, বিপরীত দিকে কাজ করছে। এখানে যে বিষয়টা দেখছে পুরোটাই কিন্তু নিচের দিকে কাজ করছে, একই রেখা বরাবর কাজ করছে, তাহলে যোগ করে দিবি। আর যোগ তো করেই দিয়েছি আমি। তাহলে অ্যাকচুয়ালি ফোর্স কত হচ্ছে, 2f cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির ভ্যালু বল, ব্যাস হয়ে গেল। যেভাবে খুশি সেইভাবে কর, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 12 করেছিস? মিলেছে? সবার হয়েছে রে? কেউ যদি বলিস করে দিতে তবেই করবো। একটা মহাকর্ষীয় ফর্মুলা ইউজ করবি, আর একটা কুলম্বের ফর্মুলা ইউজ করবি, তাই না? ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটাকে নিয়ে আর আমি ভাবনা চিন্তা করলাম না, ছেড়ে দিলাম। এরপরে দেখ 13 নম্বরটাকে স্টার কর। দেখি 13 নম্বরে বলা হয়েছে তিনটি বিন্দু আধান 4q, কিউ আর কিউ। 4q আর একটা কিউ দূরত্ব রাখা হলো। কিউ আধানের উপর মোট বল কত? কিউ বলতে স্মল কিউ এর উপর মোট বল কত? মোট বল 0, কিউ এর মান কত হবে? আচ্ছা, এর উপরে বল 4q বাই এল স্কোয়ার, কিউ বাই L/2 স্কোয়ার, দুটো যোগ করলে, হ্যাঁ ঠিক আছে, প্রসেস ঠিক আছে। আর কেউ করেছিস? করেছিস? সবার হয়ে গেছে? আচ্ছা, একবার দেখে নে। তিনটা বিন্দু আধান আছে, 4q, ক্যাপিটাল কিউ, স্মল কিউ, এবং তিনটে বিন্দু আধানকে কোথায় কোথায় রাখা হয়েছে? একটাকে রাখা হয়েছে x=0 তে। কাকে রাখা হয়েছে? 4q। তারপরে কোথায় রাখা হয়েছে? L/2 তে, x=L/2 ডিস্টেন্সে। এখানে রাখা হয়েছে ক্যাপিটাল কিউ। আর x=L এই ডিস্টেন্সে রাখা হয়েছে স্মল কিউ। দিয়ে যা বলা হয়েছে যে স্মল কিউ এর উপর মোট বল 0, আর ক্যাপিটাল কিউ এর মান কত হবে। তো আমি এটার উপরে মোট বল 0 একটা শর্ত পেয়ে গেছি, তাহলে এটা নিয়ে আগে এগাই। এর উপরে মোট বল 0, তার মানে এটা এর উপরে বল অ্যাপ্লাই করবে, এটা ওর উপরে বল অ্যাপ্লাই করবে। এদের মধ্যে কে পজিটিভ কে নেগেটিভ, নেগেটিভ তুই কিছু জানিস না, তুই জেনারেল ফর্মুলা ইউজ করবি, যোগ করে দিবি সবকটা ফোর্সকে। তাহলে 4q, কিউ এর উপরে যে বলটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে 4q ইন্টু কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার, ঠিক আছে? বাইরে একটা 1/4πε0 আছে, হুম, প্লাস এবার এও এর উপর ফোর্স অ্যাপ্লাই করবে, ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্স এইটুকু, L/2 তার স্কোয়ার, ইজ ইকুয়াল টু 0। 1/4πε0 ছিল, ওদিকে গিয়ে 0 লিখলামই না। এগুলো স্কিপ করতে হবে, ওই 1/4πε0 লিখে আমি টাইম নষ্ট করবো কেন? আমি তো 0ই করবো অ্যাটলিস্ট, তো লিখলাম না। এখান থেকে দেখ এল স্কোয়ার ওই পারে নিয়ে চলে গেলি বাদ হয়ে গেল। এখান থেকে একটা কিউ, ওখান থেকে একটা কিউ ওপারে নিয়ে চলে গেলি বাদ হয়ে গেল। তাহলে এই দিকে জাস্ট পড়ে থাকছে 4q প্লাস এই 2 এর স্কোয়ার 4 ওপরে চলে যাবে, তাই তো? আর একটা ক্যাপিটাল কিউ পড়ে থাকছে, ইজ ইকুয়াল টু 0, মানে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু মাইনাস স্মল কিউ, হয়ে গেল। এটাও সিম্পল ছিল। ওকে, 16 নম্বর করেছিস? 16 দিনই। 15 নম্বরটা করাবো, একটু মনে রাখিস তো, 15 নম্বরটা একটু বড় আছে। 19 দিয়েছিলাম। আচ্ছা দেখ, +2q এবং -q আধান বিশিষ্ট দুটি একই ধরনের ধাতব বল পরস্পর থেকে d দূরত্বে আছে। দুটোর আধান বলে দিয়েছে। d দূরত্বে থাকলে f বল প্রয়োগ করছে। বল দুটিকে একটি ধাতব তার দিয়ে যুক্ত করা হলো, তারপর তারটিকে সরিয়ে নেওয়া হলো। এখন ধাতব বলটির উপর ক্রিয়াশীল বল কত হবে? কোয়েশ্চেন বুঝতে পারলি? প্রথমে দুটো বল ছিল শান্তশিষ্ট, এখানে একটা বল ছিল, এখানে একটা বল ছিল। এই বলটাতে কত চার্জ আছে? -2k +2q। আর ওটাতে
মাইনাস কিউ। এবার এরা কিছুটা সেপারেশন আছে, কত সেপারেশন আছে? ডি। তো এদের মধ্যে একটা বল কাজ করছিল, বলটা কত? এফ। তো তুই বুঝে গেছিস বল মানে হচ্ছে 1/4πε0 ইন্টু 2q ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। আবার মাইনাস কিউ বসিয়ে দিস না, ভেক্টর ফর্ম তো, ডাইরেকশন কনসিডার করে করবো, মাইনাস বসাবো না। আচ্ছা এইটা ছিল। এখন কি করা হয়েছে, এদের দুজনকে একটা পরিবাহী তার দিয়ে জয়েন করে দিয়েছে। তো দুটোকে যদি আমি এখন একটা পরিবাহী তার দ্বারা জয়েন করে দিই, এরকম একটা পরিবাহী তার দ্বারা জয়েন করে দিলাম, এখানে আছে +2q, এখানে আছে -q, তাহলে বল কি হবে? একদম, মানে ব্যাপারটা হচ্ছে এরা নিজেদের মধ্যে আধানটাকে বন্টন করে নেবে। এবার যেহেতু দেখ দুজনের সমান আকারের বলেছিল, একই ধরনের গোলক, তাহলে এরা দুজন কি করবে, পুরো আধানটাকে নিজেদের মধ্যে রিকম্বাইন করার পর হাফ হাফ করে দুজন দুজন নিয়ে নেবে। তাহলে এই পুরোটা যখন একটা পরিবাহী হিসেবে কাজ করছে, পুরোটা একটা পরিবাহী, তাহলে একটা পরিবাহীর মোট আধান কত? +2q -q, +2q -q, এটা হচ্ছে টোটাল আধান। এবার টোটাল আধানকে দুজন মিলে দুজন ভাগ করে নেবে, তো বাই 2, তাহলে কত হয়ে গেল এটা? q/2। তার মানে এক একটাতে q/2 করে আছে। তাহলে এখন q/2 আবার সেই একই ডিস্টেন্সে নিয়ে যাওয়া হলো, তাহলে এখন যেটা ফোর্স হয়ে যাবে F ড্যাশ, সেটা হবে 1/4πε0 q/2 ইন্টু q/2 ডিভাইডেড বাই সেপারেশনটা হচ্ছে ডি, ডি স্কোয়ার। আর জানতে চেয়েছে কি বলটা কত হবে, তো ডি স্কোয়ার রেখে দিলাম। এবার অপশনে চলে যা, অপশনে দেখছিস এফ F/2 মানে ক্যাপিটাল এফ এর ফর্মে আছে, এই ফর্মটাতে আছে। তো এই ফর্মটাতে যদি আনতে হয় কি করে আনা যায় দেখতো? হ্যাঁ, ভাগ করে দিলে হয়ে যাবে, ঠিক বলেছিস। বা আমি যদি এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে 1/4 বাইরে থাকছে, এখানে থাকছে 1/4πε0 ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। এটা কি হলো? এখানে একটা 2 দরকার, এখানে 2 হয়ে গেলে এখানে 8 হয়ে যাবে, তো এটা 8 করে দে, এখানে 2 করে দে। তার মানে 1/8 f/8 কত হয়ে গেল এটা? এবার যদি জটিল মনে হয় এটা, তাহলে সুজন যেটা বলে সেটা কর, f ড্যাশ বাই f কর, এটা ডিভাইডেড বাই এটা, অটোমেটিক চলে আসবে যে এখানে 8 1/8 ক্যালকুলেট করবি, দেখবি 1/8 চলে আসছে। পারলি কিনা বুঝতে? করে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু পদ্ধতি বলেনি তো তোকে, সিজিএস না এসআই যা খুশি করতে পারিস। কোয়েশ্চেন নাম্বার 36 স্টার কর। বুঝতে কি পারলি কোয়েশ্চেনটা পড়ে কি বললো? দেখ বলা হচ্ছে যে Q1 Q2 আধান দুটি d দূরত্বে অবস্থিত, এদের ক্ষেত্রে এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে এ থেকে কি সিদ্ধান্ত করা যায়? এই দেখ, এখানে একটা আধান আমি হয়তো করিয়েছিলাম এরকম কিছু, এখানে একটা আধান Q2, এদের মধ্যে এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ ক্ষেত্র শূন্য হতে পারে। ঠিক আছে, কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তাহলে তুই এই আধান দুটোকে নিয়ে কি ডিসাইড করতে পারিস? অপশনে দেখ বলা হয়েছে আধান দুটি সমান কিন্তু সমধর্মী, মানে মানের দিক থেকে সমান এবং দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ। সমান বা বিপরীতধর্মী, অসমান সমধর্মী, অসমান বিপরীতধর্মী, এরকম ধরনের কন্ডিশন কিছু দেওয়া আছে। এবার তোকে বুঝতে হবে যে কি হবে অ্যাকচুয়ালি। মান টান কিছু জানতে চাইনি কিন্তু, মান দুটো সমান হবে না অসমান হবে, এবং আধানের প্রকৃতি সমপ্রকৃতি হবে না বিপরীত প্রকৃতির হবে। ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেন। তো ধর আমি একটা একটা করে কন্ডিশন নিয়ে শুরু করছি। ধর আমি দুটোকেই পজিটিভই নিলাম, তো যদি দুটোকে পজিটিভ নিই, তাহলে এদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো জায়গায় কি তড়িৎ ক্ষেত্র শূন্য পেতে পারি? এটা একটু ভাবনা চিন্তা করতে হবে। দুটোই যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণ করবে দুজনই, এই জায়গাটায় তড়িৎ ক্ষেত্র শূন্য হয়ে যাবে মাঝখানে, কারণ এ এদিকে ঠেলবে, ও ওদিকে ঠেলবে, এবং দুজন সমান সমান ঠেলবে যদি সমান মানের হয়, তাই না? তাহলে এই জায়গাটায় তড়িৎ ক্ষেত্র শূন্য হয়ে যাবে। আচ্ছা, সমান মানের হওয়ার জন্য তড়িৎ ক্ষেত্র শূন্য হয়ে যাবে, মানে Q1 Q2 যদি ইকুয়াল হয় তবে। যদি ইকুয়াল না হয়, এটা বড় এটা ছোট, ধরে নে এটা বড় এটা ছোট, তাহলে তড়িৎ ক্ষেত্র মাঝে শূন্য হবে না ঠিকই, কিন্তু সাইডে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র শূন্য হতে পারে, এই সব দিকে কোথাও তড়িৎ ক্ষেত্র শূন্য হতে পারে। বুঝতে পারলি কিনা? এর প্রভাব ওদিকে কমলো, এর প্রভাব বেড়ে গেল, দিয়ে এই জায়গাটায় জিরো হয়ে গেল, এমনটা হতে পারে। তার মানে তুই বুঝতে পারছিস যে সম প্রকৃতির তো হবেই না, সমান হোক বা অসমান হোক, সম প্রকৃতির তো হচ্ছে না। প্লাস প্লাস যদি হয়ে যায়, আর যদি দুটো সমান অসমান মানের হয়ে যায়, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়ে যাচ্ছে কোনো এক জায়গাতে। ঠিক আছে, এবার আমি বিপরীত ধরে নিই, এটা প্লাস এটা মাইনাস, বিপরীত প্রকৃতির ধরে নিলাম। ঠিক আছে, যদি বিপরীত প্রকৃতির হয় তাহলে তড়িৎ ক্ষেত্র এদের মধ্যে কোথাও হবে না, মানে এখানে তড়িৎ ক্ষেত্র করলে পজিটিভ ঠেলবে নেগেটিভ টানবে, আলটিমেট তো হচ্ছেই, জিরো তো হচ্ছে না। এখানে করলে পজিটিভ ঠেলবে নেগেটিভ টানবে, মানে ভেতরে এখান থেকে এত দূরের মধ্যে
তড়িৎ ক্ষেত্র শূন্য হচ্ছে না, বাইরে কি হতে পারে? বাইরে তড়িৎ ক্ষেত্র শূন্য হতে পারে। কি করে চেক করব? আমি একটা প্রবলেমও করেছিলাম তোদেরকে, পার্থ আনসার করেছিলি মনে পড়ে দেখ, যে এখানে -20 ছিল, এখানে +80 ছিল, তো এই সব জায়গাতে তড়িৎ ক্ষেত্র শূন্য হচ্ছিল কম আধানটার দিকে, তাই না? তার মানে তড়িৎ ক্ষেত্র শূন্য হচ্ছিল। খেয়াল করে দেখো, ওখানে -20 আর +80 দুটো আলাদা আলাদা মান ছিল, বিপরীতধর্মী ছিল ঠিকই, তবে দুটো আলাদা আলাদা মান ছিল, সেই জন্য তড়িৎ ক্ষেত্রটা শূন্য হচ্ছিল। কিন্তু এখন যদি আমি ওটাকে বিপরীতধর্মী নিয়ে আলাদা আলাদা মান না নিয়ে সমান মানের নিয়ে নিতাম, এটাও মনে কর 20, এটাও মনে কর 20, এটা +20, এটা -20, ঠিক আছে? তাহলে আমি যদি এই সব জায়গাতে করে নিই, এই সব জায়গায় যদি তড়িৎ ক্ষেত্র বের করতে চাই, -20 এদিকে টানবে, +20 ওইদিকে ঠেলবে, তাই না? খেয়াল করে দেখ, দুজনের জন্য ফোর্স কখনোই ইকুয়াল হতে পারবে না, কারণ আধান কিউটা সমান আছে, বাট ডিস্টেন্সের স্কোয়ারটা আলাদা আলাদা হবেই, তাহলে জিরো কিন্তু হতে পারে না। বোঝা গেল? আর ভেতরে তো জিরো হবেই না, ও ঠেলবে এ টানবে, ভেতরে জিরো হচ্ছে না, তাহলে কন্ডিশন এটাই হচ্ছে। কি হতে হলো? বিপরীতধর্মী সমান, বিপরীতধর্মী এবং মানটা সমান হতে হলো, দুটোই +20 করে হতে হলো, ঠিক আছে? এটা এখন বুঝিয়ে দিলাম, বাড়ি গিয়ে আবার যখন নিজে থেকে করবি দেখবি আবার গুলিয়ে যাচ্ছে, কি থেকে কি করলো বুঝতে পারছি না, তখন আবার বুঝিয়ে দেবো। হ্যাঁ, আবার বুঝিয়ে দেবো। কনফিউজিং জিনিসটা, মানে একটু ধৈর্য সহকারে সময় দিয়ে ভাবনা চিন্তা করতে হবে। তাহলে নোট করার মতো তো তেমন কিছু নেই, শুধু বোঝার মতো জিনিস ছিল এখানে। 39 যেটা আছে ওটাও একই জিনিসই আছে, শুধু অপশনটাকে লেখার ধরন চেঞ্জ করে দিয়েছে, একটাই কোশ্চেন। এবার বের কর কোয়েশ্চেন নাম্বার 43, 43টাকে স্টার কর। এই কোশ্চেনটা যেটা আমি করলাম 36, পরীক্ষাতে দিতেও পারে কিন্তু। কোয়েশ্চেন নাম্বার 43, চিত্রে দেখানো সংস্থার ও বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য কত? আচ্ছা, চিত্রে একটা তুই সংস্থা দেখতে পাচ্ছিস, কিউ, 2Q, 2Q -4Q। আচ্ছা, কিউ, 2Q, 2Q -4Q করেছিস কি রে? মিলেনি তাই তো? কারো মিলেনি? মিলেছে? হ্যাঁ, তো মিলেছে কি সেটা দেখ, অপশন দেওয়া আছে তো, মিলে গেছে। ঠিক আছে, তাহলে একটু দেখা, এদিকে দেখে নেবার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে? বি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি, 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 বি। হ্যাঁ, কি বের করতে বলেছে? তড়িৎ প্রাবল্য বের করতে বলেছে। ও বিন্দু বলতে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুটা, তাই তো? কর্ণদ্বয়ের ছেদ বিন্দুটা হচ্ছে এখানে তড়িৎ প্রাবল্য বের করতে বলেছে ও বিন্দুতে। আচ্ছা, বের করব। ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি বের করতে হয়, কার জন্য পাবো? প্রথমে কিউ এর জন্য পাবো, 2Q এর জন্য পাবো, এটার জন্য, মানে চারটার জন্য আলাদা আলাদা করে তড়িৎ প্রাবল্য পাবো। হুম, তো তোকে ডিস্টেন্স তো জানতে হবে নিশ্চয়ই, আধান থেকে এটা ডিস্টেন্স, এই একটা ডিস্টেন্স পেয়ে গেলে বাকি সবগুলো ডিস্টেন্স তাই হবে, সিমেট্রিক্যাল শেপ। তো তুই একটা ডিস্টেন্স কি করে বের করবি? প্রথমে কর্ণ বের করবি, সমবাহু ত্রিভুজ কেমন করে হলো? বর্গক্ষেত্র তো আছেই, এখান থেকে এই বাহুটা কি করে বের করবি তুই? প্রথমে কর্ণ বের কর, কর্ণ হচ্ছে √2b, আর তার হাফ করে দিবি, /2। আমি এটাকে আপাতত এ ধরে লিখে রাখছি, এ লিখে রাখছি সুবিধার্থে, প্রয়োজন পড়লে তখন ভ্যালু বসিয়ে দেবো। তো প্রথমে দেখ, এখানে আমি একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, 2Q আর 2Q দুটো সমান চার্জ আছে এবং সমধর্মী আছে। তো এই 2Q এদিকে ঠেলবে আর ওই 2Q ওদিকে ঠেলবে, দুজন মিলে লড়াই করে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ওদের কোনো এফেক্টই থাকলো না, কাজ কমে গেল। পড়ে থাকলো কি, এরা দুজন, এই স্মল কিউ এদিকে ঠেলে দিবে, পজিটিভ আছে বিকর্ষণ করে দিবে, আর -4Q বলবে আমার কাছে চলে আসো, মাইনাস টেনে নিল, তাহলে কিউ ঠেলে দিল, -4Q টেনে নিল, তাহলে আলটিমেট যে ফোর্স দুটো পাওয়া গেলো সেই ফোর্স দুটো যোগ হয়ে যাচ্ছে একই লাইনে, এবং ডাইরেকশন কোন দিকে হচ্ছে? এই ডাইরেকশনে হচ্ছে। বোঝা গেল? ডাইরেকশন তো জানতে চাইনি। এবার আমি কি করে বের করবো? প্রথমে কিউ এর জন্য যদি ফোর্স বের করিস, তাহলে 1/4πε0 ইন্টু কিউ বাই, এখানে কি বের করি, কিউ বাই এ স্কোয়ার, আমি এ ধরেছি এই ডিস্টেন্সটাকে, তাই না? আচ্ছা, প্লাস -4Q এর জন্য কি হবে, 1/4πε0 ইন্টু 4Q ডিভাইডেড বাই এ স্কোয়ার। বল বুঝতে পারলি কিনা? বুঝে গেছিস? তো এটা এলসিএম করতে গেলে সিম্পলি বোঝা যাচ্ছে, কিউ প্লাস 4Q 5Q হয়ে যাবে, কারণ বাকি সব কিছু কমন যাচ্ছে। তাহলে লিখবো 1/4πε0 ইন্টু 5Q ডিভাইডেড বাই এ স্কোয়ার। ঠিক আছে, অপশনের দিকে একটু যা, অপশনে বি দেওয়া আছে, তাই না? এ নাই, এর পরিবর্তে বি বসিয়েছে, তাহলে এর পরিবর্তে যদি বি বসিয়ে দিস, কি হবে এই জায়গাটা?
এটা হচ্ছে বি বাই রুট টু, কাটাকাটি করলে বি বাই রুট টু, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 5 কিউ। এ স্কোয়ার মানে হচ্ছে প্রথমে এটা স্কোয়ার করবো, বি স্কোয়ার বাই টু করবো, তাহলে বি স্কোয়ার বাই টু, 5 দুগুণে কত 10, 10 কিউ বাই বি স্কোয়ার অপশন আছে, ব্যাস সি নাম্বার অপশন হয়ে গেল। বুঝে গেছিস? কার কার হয়েছিল না? কর, এইভাবে করেছিলি? ঠিক আছে। হুম, 45 নাম্বার তাই তো? করেছিস কেউ? 45 পড়ছি আমি, শোন। এম ভর এবং ই আধান বিশিষ্ট একটা ইলেকট্রনকে, এম ভর এবং ই আধান বিশিষ্ট একটা ইলেকট্রন ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে রাখলে ইলেকট্রনটির ত্বরণ কত হবে? বুঝতে পারলি না? ইলেকট্রনের ত্বরণ বের করতে বলেছে। ইলেকট্রনটাকে কোথায় রাখা হয়েছে? একটা ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। তো তড়িৎ ক্ষেত্রে যদি কোনো আধানকে রাখি তাহলে ফোর্স ফিল করবে কিনা? তড়িৎ, হ্যাঁ, এফ বাই এম। আনসার বলছিস তুই? ফর্মুলা, ত্বরণ বের করার ফর্মুলা এফ বাই এম। আমি বলছি আরেকবার শোন। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আধানকে রাখা যায় তাহলে সেই আধানটা অবশ্যই ফোর্স ফিল করবে। তো ধরে নে আধানটার মান হচ্ছে কিউ আর তড়িৎ ক্ষেত্র ই, তাহলে ফোর্স কতটা ফিল করবে? এতটা। কিন্তু এখানে কিউ আধান বলেনি, এখানে বলেছে ই আধান, স্মল ই, তাহলে ই ইন্টু ই হবে ইলেকট্রনের আধান। এই পরিমাণ কি করছে? ফোর্স ফিল করছে। কিন্তু জানতে চেয়েছে ত্বরণ কত হবে। তো ত্বরণের ফর্মুলা সেই ছোটবেলা থেকে শিখে আসছি, এ ইকুয়াল টু এফ বাই এম। এফ এর জায়গাতে ই ইন্টু ই বাই এম হয়ে গেল আনসার। কি বুঝতে পারলি? তোর কি ডাউট বল? হ্যাঁ, তো কি হলো? আলাদা কোথায় হলো? একই তো হলো। তুই এটা করেছিস তো, একই তো হলো। করলি রে। এবার নেক্সট, নেক্সট হচ্ছে 52। 52 করানো হয়নি আগে? থিওরির সাথে করে দিয়েছিলাম আমি, যে 1 কুলম আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা। সবাই পারবি তো? কিউ বাই এপসাইলন নট, এবং ভ্যালুটাকে মুখস্থ করে নিতে বলেছিলাম। 1/8, 1.19 দিয়ে কিছু একটা ছিল, 10 পাওয়ার 11, 1.129, 10 পাওয়ার 11, এরকম কিছু দেখ। তো এখানে তো ক্যালকুলেশন করেনি, এখানে বাই দিয়ে লেখা আছে, যাই হোক বুঝে গেছিস। আচ্ছা 54 নম্বরটার দিকে একটু তাকা, 54 নম্বরটাকে স্টার কর। 54, ছবিটার দিকে তাকা। একটা নিরেট ধাতব গোলককে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। একটা গোলক দেখতে পাচ্ছিস, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে। বলরেখার পথ হবে চিত্রের কোনটির মতো? 1 2 3 4 কোনটার মতো হবে? ছবিগুলোর দিকে একটু মন দিয়ে দেখ, ছবিগুলো কেমন আছে। এই হচ্ছে একটা গোলক, ঠিক আছে? এখানে বলরেখা কিভাবে দেখানো হয়েছে? এখানে বলরেখা এইভাবে আসছে, এটার মধ্যে বলরেখা ঢুকে বেরিয়ে গেল। এখানে বলরেখা কেমন হয়েছে? বেঁকে গেছে, তাই তো? এরকম হয়েছে। আর একটা বলরেখা এরকম ভাবে গেছে। এবার এদের মধ্যে কোনটা হতে পারে? কোন বলরেখাটা পসিবল? অপশন তুই দেখতে পাচ্ছিস, 1 A B C D, ঠিক আছে? সবটি দিয়ে দিয়েছে। বিষয় হচ্ছে কোশ্চেনে যদি, আচ্ছা শোন, একটা জিনিস খেয়াল কর, একটা জিনিস খেয়াল কর, এখানে প্রত্যেকটা বলরেখা একটা ঢুকছে একটা বেরাচ্ছে। আর বলরেখার বৈশিষ্ট্যগুলো যদি তোর মুখস্থ থাকে, যে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্যে বলরেখার শুরু ও শেষ হতে পারে না। একটা নির্দিষ্ট পরিবাহীতে বলরেখা ঢুকবে আবার বলরেখা বেরাবে, এমনটা কিন্তু হতে পারে না। হয় এই গোলকটা, এটা একটা গোলক তো, নিরেট গোলক বলেছে, তো এই গোলকটা হয় পজিটিভ আধানগ্রস্ত নয় নেগেটিভ আধানগ্রস্ত। এবার পজিটিভ আধানগ্রস্ত হতে গেলে বলরেখা সবসময় বেরাবে, তাই তো? আর নেগেটিভ আধানগ্রস্ত হলে বলরেখা সবসময় ঢুকবে। এখানে চারটাই ভুল আছে, অপশনই নাই, এখানে চারটাই ভুল আছে। বিষয়টা বুঝতে পারলি কি? দেখ, কারণ
এখানে ঢুকছে, যদি এখানে বলরেখা ঢুকে তাহলে এটা নেগেটিভ চার্জ আছে, আর নেগেটিভ চার্জ মানে এটা একটা পরিবাহী, মানে পুরোটাই নেগেটিভ, তাহলে বেরাচ্ছে কি করে আবার? তো অপশনে যদি এরকম কোনো কিছু থাকতো যে নান অফ দিস, তাহলে ওটাই অ্যান্সার হতো। বাট যেহেতু এখানে অপশন এরকম দিয়েছে, অ্যাকচুয়ালি ওরা কি চেক করতে চাইছে বলতো? এই জিনিসটা চেক করার জন্য কোশ্চেনটা দিয়েছিল, যে বলরেখাগুলো বদ্ধ হয় না, তড়িৎ বলরেখা বদ্ধ হয় না, সুতরাং ভেতর দিয়ে তো বলরেখা যাবে না। পরিবাহী গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র কত হয়? শূন্য, তাহলে ভেতরে বলরেখা হবে না, এখানেও ভেতরে বলরেখা হবে না, তাই তো? এই জায়গায় একটা জিনিস খেয়াল কর, এইটা আর এইটা, এই জায়গায় যদি অ্যাঙ্গেলটা দেখিস, এটা গ্রেট, এটা 90 ডিগ্রি তো হচ্ছে না, কিন্তু এখানে যদি অ্যাঙ্গেলটা দেখিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে টাচ করছে, মানে বলরেখাগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকছে। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল, যে তড়িৎ বলরেখা তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকবে বা বেরোবে, মানে লম্বভাবে থাকবে সবসময়। তাহলে সেই অনুযায়ী কন্ডিশন 1 নম্বরটা সঠিক হবে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি কিন্তু পুরোটাই ভুল, কোশ্চেনটাই ভুল। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে, হ্যাঁ একই রকমের চার্জ আছে, ওখান থেকে এই বলরেখাগুলো বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলি কন্ডিশনটা কি বলতে চাইছে? তোর এখানে কোশ্চেনটাকে যদি আমি সঠিক ভাবি, তাহলে 1 নম্বর ছবিটা ঠিক হবে, 1 নম্বর ছবি বলতে অপশন এ, ঠিক আছে? কিন্তু যদি এখানে থাকতো যে কোনোটিই নয়, তাহলে অপশন কিন্তু কোনোটিই নয় করতি। আচ্ছা নেক্সট, এবার চলে আয়। কত বলেছিলাম রে? 76। আচ্ছা 76-এ দেখ, একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি বলেছে? E1। তড়িৎ দ্বিমেরু মনে পড়ছে রে? মনে পড়ছে? তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর, আর একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, একই দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্বীয় বিন্দুতে, পার্শ্বীয় বিন্দু বলতে লম্ব সমদ্বিখণ্ডক, এইখানে তড়িৎ ক্ষেত্র E2 বলা হয়েছে। তো E1 আর E2 এর মধ্যে সম্পর্ক কি? 2:1 ফর্মুলা। ফর্মুলাটাকে একটু মনে করার চেষ্টা কর। 76, এই দেখ, যাদের মনে পড়ছে না, এখানে একটা মাইনাস কিউ চার্জ ছিল, এখানে একটা প্লাস কিউ চার্জ ছিল, মধ্যবর্তী ডিস্টেন্স ছিল 12, এর মাঝখানের বিন্দু ও থেকে আর ডিস্টেন্স দূরে অক্ষের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা কে বলতে পারবি? তড়িৎ প্রাবল্যের রাশিমালা বল। 1/4πε0 2πr/r² - l² এর হোল স্কোয়ার, এটা ছিল। আর যদি আমি বলতাম লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে বল, এটা প্যারালাল বলে দিলাম, এটা লম্ব বলে দিলাম। আচ্ছা E1 আর E2, এখানে কি হতো রে? উপরে শুধু পি হতো, আর নিচে r² + l² 3/2। এবার দেখ, এরকম ভাবে যদি অনুপাত দেখতে চাস, সম্পর্ক দেখতে চাস, তো বের করা মুশকিল। ওখানে E1 = E2, E2 = 2E1, এরকম ভাবে দিয়েছে। তো এটা তো ইকুয়াল করা সম্ভব না, আমি বুঝে গেছিস, এল কে অ্যাপ্রক্সিমেট করতেই হবে। এল কে যদি নেগলেক্ট করে দিই, তাহলে ফর্মগুলো কেমন এসেছিল? এটা ফর্ম এসেছিল 2p/r³ এসেছিল, আর এটা p/r³, তাই না? তাহলে E1 আর E2 দুটোর মধ্যে ডিফারেন্স দেখ, E1টা ডবল হচ্ছে E2-র তুলনায়। কোনটা? এটা। এল বাদ দিয়ে দে, তাহলে r² মানে 4, আর উপরে একটা আর কেটে গেল। তাহলে তুই বুঝতে পারছিস কিনা যে E1টা E2-র ডবল হয়ে গেল? অপশন হয়ে গেল তো। কখনো কখনো এরকম দিতে পারে যে E1:E2 বের করো, E1:E2, বল দেখি। শিওর? E1:E2, দেখছিস এইটুকুর মধ্যে গুলিয়ে দিচ্ছিস। 2:1, আগে ওটাও বললি পরে ওটাও বলি, নিব কোনটা? এটা ইস টু এটা কাটাকাটি করলে 2:1, কিন্তু সম্পর্কের দিক থেকে দেখ E1টা হচ্ছে E2-র ডবল। বোঝা গেল? করে নে। তোরা নিজেদের মধ্যে তর্ক কর। কত নম্বরে? 81। 81 তো ওই অঙ্কটাই। খেয়াল রাখতে হবে অক্ষ আগে দিয়েছে না পরে দিয়েছে। অক্ষ আগে আছে, তাহলে 2:1ই হবে। এই যে অক্ষ আগে, তারপরে লম্ব, তাই না? এটাকে যদি ঘুরিয়ে দেয় 2:1 মুখস্থ করে চলে গেলি, বসিয়ে দিলি। ওরকম করিস না কিন্তু, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার 84 দেখ, কোন তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অবিলম্বের সঙ্গে বলরেখার কোণ ড্যাশ হয়। তলের অবিলম্বের সঙ্গে বলরেখার কোণ কত করছি আমরা? এটা 84।
তোরা যেখানে ভাবছিস ওইখানে গিয়ে কোনো তর্ক করার কোনো কারণই নেই। অ্যাকচুয়াল বিষয়টা অন্য জায়গায় টাচ করছে, তোকে ভুল করাচ্ছে কোন জায়গাতে দেখ। তুই এইটুকু জানিস যে একটা তল আর তার সঙ্গে বলরেখা এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, এটা সবাই জানিস। তল এবং বলরেখা মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। কিন্তু কোশ্চেনটা পর একবার বলা হচ্ছে যে, কোথায় গেল, হ্যাঁ, বলা হচ্ছে যে সর্বাধিক হবে ওই তলের অবিলম্বের সঙ্গে তলটা কোনটা এটা, এই তলের অবিলম্ব কোনটা, এই দিকটা। তলের অবিলম্ব কোনটা, এই দিকটা। এর সঙ্গে বলরেখার মধ্যবর্তী কোণ কত? দেখলি কিভাবে না চালো। আর একবার বলি, তুই তলের সঙ্গে বলরেখার অভিমুখ দেখতে পাচ্ছিস 90 ডিগ্রি, কিন্তু এরা বলেনি। ওরা কোশ্চেনে ওই যে ওয়ার্ডটা দিয়েছে ওই ওয়ার্ডটা তুই দেখবি না, তারা ওর মধ্যে বলেছে তলের অভিলম্ব। তো তলের সাথে অভিলম্ব কোনটা, এই ডাইরেকশনটা। এটার সাথে বলরেখার অভিমুখ, বলরেখার অ্যাঙ্গেল কত আছে? নেই, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সবাই 90 ডিগ্রি করে চলে আসবে, আনসার ভুল হয়ে যাবে। দিয়ে তর্ক লাগিয়ে দিবি স্যারের সাথে, আমরা 90 ডিগ্রি পড়েছি। 86, 86 কোয়েশ্চেনটা পর করেছিস কেউ? আসিসই নি। কোন ঘনকের অভ্যন্তরে ই আধানের 8টা তড়িৎ দ্বিমেরু রাখা হয়েছে। ঘনকের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। ও, ঘনকের ভেতরে রাখা হয়েছে, কিছু বলেনি মানে ঘনকের ভেতরে আছে। কি ছিল? আচ্ছা আচ্ছা শোন, তোরা যে কন্ডিশনটা বলছিস যে একটা ঘনকের মধ্যে ভেতরে থাকতে গেলে কিউ বাই এপসাইলন নট, যদি শীর্ষবিন্দুতে থাকতো তাহলে 1/8 কিউ বাই এপসাইলন নট, যদি ওপরে তলের উপরে থাকতো 1/2 কিউ বাই এপসাইলন নট, যদি বাহুর উপরে থাকতো 1/4 কিউ বাই এপসাইলন নট, এরকম বলছিস তাই তো? ওখানে শুধু একটা আধান ছিল, বিন্দু আধান কিউ। এখন বলেছে তড়িৎ দ্বিমেরু আছে, মিলাচ্ছিস কি করে ওর সাথে? কি বুঝতে পারলি? তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু মানে কি রে? তড়িৎ দ্বিমেরু মানে কি? তড়িৎ দ্বিমেরু মানে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, এই হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। এবার বলেছে ই আধান বিশিষ্ট, যদিও তড়িৎ দ্বিমেরুর মোট আধান শূন্য হয়, প্লাস মাইনাসে কি হয়েছে, শূন্য হয়ে যায়। কিন্তু ই আধান বিশিষ্ট মানে বলতে চাইছি যে এটা প্লাসই ওটা মাইনাসই, একটা প্লাসই আর একটা মাইনাসই। এরকম একটা তড়িৎ দ্বিমেরু আছে। এরকম কতগুলো তড়িৎ দ্বিমেরু আছে ভেতরে? 8টা তড়িৎ দ্বিমেরু আছে, 8টা তড়িৎ দ্বিমেরু। এবার বলেছি এই ঘনকটার সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কত। তো তুই জানিস যে গাউস বলে গেছেন যে এই ঘনকটার সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। এবার তুই দেখতে পাচ্ছিস এখানে টোটাল আধান কত, কিউ মানে কি, এনক্লোজড কিউ, মানে কতটা আবদ্ধ আছে, কতটা আধান আবদ্ধ আছে, 8টা আধান। তাহলে এখানে তুই কিউ এর জায়গায় কি লিখবি, 8 ই, তাই না? 8 ই বাই এপসাইলন নট অপশনে আছে, ব্যাস টিক করে দিলি আর নাম্বার কেটে দিল ওখানে। 8 ই বাই এপসাইলন নট যখন কনফিডেন্সের সাথে করে নিলি, ঠিক করে চলে আসলি, বাড়িতে লাফাচ্ছিস, ও হ্যাঁ এই 30-এর মধ্যে এটা বাদ ওটা বাদ, ও পেয়ে গেছি 32 পেয়ে গেছি, 35-এর মধ্যে এটা বাদ। কেন এটা বাদ বলতো? বিশাল কনফিডেন্স, তাই না? তো এরকম কনফিডেন্স তো তোদের বন্ধু বান্ধবরাও দিবে যখন আলোচনা করবি, এটাই হবে রে, ওটাই হবে রে, তুইও নাচবি যে হ্যাঁ ঠিক বলেছিস, সেটাই হবে। আচ্ছা দেখ এবার বিষয়টা হচ্ছে, আমি এখানে যখন 8 ই করলাম, তোর এখানে প্রশ্ন করা উচিত ছিল এখানে কোথায় 8টা ইলেকট্রন আছে, মানে 8টা আধান কোথায় আছে এখানে। 8টা তড়িৎ দ্বিমেরু আছে, একটা তড়িৎ দ্বিমেরুর টোটাল আধান 0, 8টা তড়িৎ দ্বিমেরুর টোটাল আধান 0/এপসাইলন নট। এটা তড়িৎ দ্বিমেরু যতই থাকুক, এখানে 1000টা তড়িৎ দ্বিমেরু যদি ঢুকে দেয়, তড়িৎ দ্বিমেরুর মোট আধানই শূন্য। বোঝা গেল? 0/এপসাইলন নট মানে 0 হবে অ্যান্সার। হ্যাঁ, প্লাস ই মাইনাস ই 0, শুধু 0/এপসাইলন নট 0। তড়িৎ দ্বিমেরুর মোট আধান শূন্য, লিখে নে তড়িৎ দ্বিমেরুর মোট আধান শূন্য। হয় হালকা নয় কমাই দাও, যে কোনো একটা হালকা করে আবার কমাই দিও। কি লিখলি? তড়িৎ দ্বিমেরুর মোট আধান শূন্য লিখে নিয়েছিস, ব্যাস এইটুকু হিন্টস যথেষ্ট। আচ্ছা এটা যখন হয়ে গেল তাহলে আমাকে 91 নাম্বারটা করে দে, 91।
কত হবে? শিওর তো? কোনো চেঞ্জ নাই? ভালো করে পড়লি? দেখ এরকম। হ্যাঁ, কি লেখা আছে? একই জিনিস তো। এটাও জিরো। একটা তড়িৎ দ্বিমেরু আছে, প্লাস কিউ মাইনাস কিউ। বোঝা গেল কি না? আচ্ছা দেখ, আমি চাইলেই কিন্তু এরকম একটা অঙ্ক শিখি, ওরকম 4-5টা অঙ্ক করে দিতে পারি, তুই নাচবি যে আমি শিখে গেছি সব। এটা শেখা হলো না, এটা নকল করা হলো। আমি একটা জিনিস দেখালাম, ওই টাইপেরই আরো 4-5টা দিয়ে দিয়েছি, ওটা নকল করা হলো। নিজে থেকে যখন আলাদা কিছু অঙ্ক পারবি তখন তুই পারলি অ্যাকচুয়ালি। অপমান করলাম। মানে ভেতরে ইগো নিয়ে চলে আসছিলি তো, ইগোটাকে একটু থামিয়ে দিলাম আমি। আচ্ছা তাহলে এই এই এগুলোকে এগুলোকে নিয়ে আমি একটা ডেটা দিচ্ছি, ভালো করে শোন। একটু চেঞ্জ করে দিচ্ছি কনসেপচুয়ালি। তুই বললি এখানে প্লাস কিউ আছে, এখানে মাইনাস কিউ আছে। তো প্লাস কিউ মাইনাস কিউ এর জন্য টোটাল আধান তো জিরো হয়ে গেল, তাই না? ধরুন আমি এখানে আরেকটা চার্জ দিয়ে দিলাম প্লাস কিউ, দিয়ে বললাম বল এই পরিবাহীটার সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে। আমি অপশন দিচ্ছি কিউ বাই এপসাইলন নট, শূন্য, টু কিউ বাই এপসাইলন নট, নান অফ দিস। এই যে পরিবাহীটা দেখতে পাচ্ছিস, এর আশেপাশে এবং ভেতরে আধান কত আছে তুই দেখে নিয়েছিস, প্লাস কিউ মাইনাস কিউ আর একটা প্লাস কিউ। এর সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে? একদম। এটার সাথে কোনো সম্পর্কই নেই। আমরা ফর্মুলাতে করি কি, কিউ এনক্লোজড। এনক্লোজড মানে ভেতরে কতটা আধান আছে, আবদ্ধ। তাহলে এইটা যদি তল হয়, আবদ্ধ আধান এইটুকু, এর বাইরে কি আছে না আছে সেটা আমার দেখে লাভ নেই। ঠিক আছে কিনা? হ্যাঁ, সেটা দেখে লাভ নেই, ঠিক বলেছিস। এবার আমি একটু কনফিউজ করে দেবো। আনসার এটাই হবে, হ্যাঁ, এটা ঘাবড়ানোর কিছু নেই, আনসার জিরোই হবে। এবার আমি একটু কনফিউজ করছি, দেখ। ব্যাপারটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স মানে কি বল আমাকে। ভেরি গুড। একটা তলের সঙ্গে যতগুলো বলরেখা জুড়ে থাকবে তাকেই বলবো আমরা তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে। এই প্লাস কিউ এর জন্য এখান থেকে তড়িৎ বলরেখাগুলো বেরাবে, তাই তো? পুরোটা ধর, আমি কটা দেখিয়ে দিলাম, 1 2 3 4 5 6টা বলরেখা বেরাচ্ছে ধরে নে। তাহলে মাইনাস কিউ এর জন্য একই রকম ভাবে 6টা বলরেখা ঢুকবে। ঠিক আছে কিনা? মাইনাস কিউ এর জন্য 6টা বলরেখা ঢুকলো। এই জন্য ওভারঅল কি হয়ে গেল, জিরো হয়ে গেল, তড়িৎ ফ্লাক্স নেই আর। ঢুকলো বেরালো, জিরো হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে প্লাস কিউটাকে দেখি, তাহলে এই প্লাস কিউ এর জন্য এর আশেপাশে যদি আমি তড়িৎ বলরেখা দেখি, এখান থেকে তড়িৎ বলরেখা যাচ্ছে না? যাচ্ছে তো। তাহলে আলটিমেট তো তড়িৎ বলরেখা এর মধ্যে পাওয়া যাচ্ছে। এই হিসেবে যদি দেখা যায়, তাহলে কিউ বাই এপসাইলন নট হচ্ছে না কেন, জিরো কেন হচ্ছে? না, আমি প্রথমে যেটা বললাম সেটা গাউসের ল বললাম, ওখানে কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। কিউ বাই এপসাইলন নট, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, ডিরেক্ট ফর্মুলা ইউজ করো, ভেতরে কতটা আছে। এখানে আমি কি করলাম, লজিক্যালি বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি জিরো কেন হয়। তো এই দুটোর জন্য জিরো কেন হলো বুঝে গেছিস। এবার এর সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কি আর পাওয়া যাবে না এদের এদের ছাড়া? এর জন্য তো পাওয়া যাবে, কারণ এর আশেপাশে এটা আধান আছে, এর জন্য বলরেখা যাবে, তাই তো? এবার এর জন্য যদি বলরেখা যায়, তাহলে বলরেখার সংখ্যা তো পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি তড়িৎ ফ্লাক্স তো থাকার কথা, জিরো কেন হচ্ছে? কিছু একটা করছে কিন্তু তুই জানিস না ওটা। হ্যাঁ। না, ভেতরে তো তড়িৎ ফ্লাক্স থাকার কথা নয়। আচ্ছা, এর ভেতরে তড়িৎ ফ্লাক্স থাকবে না নিজস্ব আধানের জন্য। ভালো করে শোন, দেখ কনসেপ্টের মধ্যে কিভাবে লুকিয়ে আছে, কত জিনিস তোরা জানিস না। এর যে নিজস্ব আধান, মনে কর এর সারফেসে আমি আধান দিয়েছি, তো সেই আধানের জন্য ভেতরে কোনো তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে না, মানে বলরেখা পাওয়া যাবে না, তড়িৎ ক্ষেত্র শূন্য। ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র শূন্য। কিন্তু আশেপাশে যদি কোনো আধান থাকে, তাহলে সেই আধান কিন্তু সব জায়গায় বলরেখা তৈরি করবে, সব জায়গায় তড়িৎ ক্ষেত্র দেখাবে। তাহলে এখান থেকে মনে করে 1 2 3 4 6টা বলরেখা তৈরি হলো এই প্লাস কিউ এর জন্য। তো এই 6টা বলরেখা এখানে এসে থেমে যাবে? থামবে না। এ একদম এপার ওপার হয়ে চলে যাবে, তাই না? পুরো যতটা রিজিয়নও যেতে পারে ততটা রিজিয়নেও 6টা বলরেখা এইভাবে চলে গেল। বুঝতে পারলি কিনা? চলে গেল। তাহলে দেখ 6টা ঢুকলো, 6টা বেরিয়ে গেল, আলটিমেট জিরো। এবার বুঝতে পারলি? 6টা এখানে ঢুকলো, ওই 6টাই কিন্তু বেরিয়ে চলে গেল, তাহলে এর মধ্যে এর সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স নেই, আলটিমেট তড়িৎ ফ্লাক্স শূন্য। বোঝা গেছে? কোনটা এটার জন্য? প্লাস কিউ এর জন্য এখানে তড়িৎ বলরেখার ডাইরেকশন এদিকে, এখানে তড়িৎ বলরেখার ডাইরেকশন এদিকে, এখানে তড়িৎ বলরেখার ডাইরেকশন এদিকে। না, তা প্লাস কিউ এর জন্য সবটি তড়িৎ বলরেখা। অ্যাকচুয়ালি আমি ডাইরেকশন ভুলভাল দেখিয়েছি, বোঝানোর সুবিধাতে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 6টা ঢুকেছিল, 6টাই বেরিয়ে চলে গেল, আলটিমেট এর সঙ্গে জড়িত কোনো তড়িৎ ফ্লাক্সই নেই। এটা এইরকম বোঝানোর জন্য বললাম, এটা লিখতে হবে না, তুই শুধু ওইটুকু লিখবি যে আবদ্ধ আধান শূন্য, আবদ্ধ আধান শূন্য। ঠিক আছে তো? ওকে, বুঝে গিয়েছিস? আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 87। কোয়েশ্চেন নাম্বার 87 দেখ কি দেওয়া আছে। ই ভেক্টর কত আছে বলতো? 4 5
তারপর 3। আচ্ছা এস ভেক্টর কত আছে? 4 মাইনাস এ প্লাস 2। আচ্ছা বলা শিখ, এগুলো বড় হয়ে গেছিস, আই জে কে বলার কোনো দরকারই নেই। এরকম ভাবে বলবি 453, 4,5,3 বিন্দু হিসেবে বলবি, ঠিক আছে? বলেছিলাম তো আমি। তারপরে এখন দেখছি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করে চলে যাচ্ছিস। এস ভেক্টর যদি বলি, তুই বলি 4 মাইনাস এ 2, হয়ে গেল, বুঝিয়ে যাবো এইভাবে, 4 মাইনাস এ 2। আচ্ছা বিষয়টা দেখ, এখানে কি কি দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র আর কি দেওয়া আছে, ক্ষেত্রফল, তাই তো? এত ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স 0। আচ্ছা বলতো তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা এই ডেটা অনুযায়ী আমি কি করতে পারি? ই গুণফল, ই ইন্টু এস করবো, এখানে যে ভেক্টর আছে, তাহলে ভেক্টর গুণ যদি করে দিই এরকম ভাবে মাঝখানে ক্রস দিয়ে দিলাম, ই ক্রস এস। আবার বলছি হ্যাঁ, হ্যাঁ ইএস কস থিটা, তো ইএস কস থিটা অ্যাকচুয়ালি এসেছিল কোথা থেকে? ডট থেকে এসেছিল। তো ভেক্টর যেহেতু আছে আমি ডট হিসেবে লিখলাম এটাকে, ই ভেক্টর ডট এস ভেক্টর, এই দুটোকে গুণ করতে গেলে তড়িৎ ফ্লাক্স কত হবে বলেছে? 0 হবে। তো তুই এটাকে গুণ কর, এখানে লিখ 453 আর ডট দিয়ে এখানে কি লিখবি, 4 মাইনাস এ আর 2 ইজ ইকুয়াল টু 0। চল গুণ কর, 4 4 বাহ, আর 4 এর সাথে মাইনাস এ গুণ করবো কত হবে, -4 এ। 4 এর সাথে 2 গুণ করবো কত হবে, 4 দুগুণে। হ্যাঁ তো সেটাই তো জিজ্ঞাসা করছি আমি, এরকম কেন করবো, ফ্লোতে চলছিস যে। মন দিস নি, এখনো অনেকে মন দিস নি আমি জানি। 4 এর সাথে এটাকে গুণ করলাম, ওদেরকে করবো কেন? ওটাই চেক করার জন্য আমি করে যাচ্ছিলাম যে কখন বলিস দেখি। তাহলে কি করবো এবার, 5 থেকে এটা করবো তাই তো, -5 এ, তারপরে কি করবো, +6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 5 এ ইকুয়াল টু কত হচ্ছে, 22, মানে এ ইকুয়াল টু হচ্ছে 4 5 20, 4.4। দেখ তো ঠিক হলো না, এ ইকুয়াল টু 4.4। এবার দেখ অঙ্কটা দেখে মনে হচ্ছে যে এত বড় অঙ্ক, একটু একটু এদিকে মন দে, শর্টকাট কি করে হবে। তুই এই ডেটা বইয়ে দেখতে পাচ্ছিস, তোকে তো এটা লেখার কোনো দরকার নেই, তো বইয়ে কোশ্চেন এটা লেখা আছে। এবার কোশ্চেন দেখে তুই কি করবি, ই ডট এস করবি, তো গুণ কর, 4 4 16, 5 দিয়ে -5 এ প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। তুই শুধু এইটুকু লিখবি, এগুলো তোকে করতে হবে না কিছু, এটা তোর বোঝানোর জন্য আমি করে দিলাম, তাই না? তাহলে 1 মার্কের কোশ্চেন ওই রকম টাইম যাতে করা যায় সেই রকমই দিয়েছে ওরা। আর তুই বোকা, তুই এতক্ষণ ধরে একদম ঘেটে ঘুরে করছিস। বাড়িতে অবশ্যই এইভাবে করবি, পরীক্ষা হলে তাড়াতাড়ি করবি এগুলো, ঠিক আছে? করে নে। আচ্ছা এবার লাস্ট একটা অঙ্ক আছে দেখ, কোশ্চেন নাম্বার 89, কোশ্চেন নাম্বার 89, কে বলতে পারিস দেখি? হ্যাঁ দাদা। কেন বিন্দু আদান বলে দিয়েছে প্লাস কি, ওর মাইনাস কি কোথা থেকে আসলো? তড়িৎ দ্বিমেরু বললে ওরকম হতো, বুঝতে পারলি না? কি হবে রে অঙ্কিতা, পর। কারোর সাথে আলোচনা করতে হবে না, নিজেরা নিজেরা ট্রাই কর, শিওর। পরীক্ষার ব্যাপার কিন্তু, পরীক্ষাতে ধর বসেছিস, রিস্ক নেওয়া যাবে না, দ্বিগুণ হবে, ঠিক বলেছিস। আচ্ছা আমি অঙ্কিতার অপেক্ষা করছি, অঙ্কিতা কি বলে শুনি, তুই বলছিস না কিছু ওই জন্য। হিরণ ভাই কি হবে বলতো, একই থাকবে। সুজন, হয় দ্বিগুণ হবে নয় অর্ধেক হবে নাকি? উত্তর দেখা হয়ে গেছে, চুপ করে থাক। সেটা আমি বলছি, বোঝাচ্ছি, আগে তোদের লজিকটা শুনতে চাই। রিদম বল, কি হবে? একটা ঘনক আছে নাকি রে, উত্তর দেখে নেওয়া মানে নিজের বুদ্ধি ওখানে থামিয়ে দেওয়া, আর ভাবনা চিন্তা করতেই চাইবে না, মন দেখবি। এখন যে উত্তর তুই যেটা দেখেছিস সেটাকেই প্রমাণ করার জন্য উল্টাপাল্টা লজিকও তৈরি করে নিবি তুই, এমনটাই হবে। এই একটা ঘনক আছে, শোন এবার, ঘনক আছে, ঘনকের মধ্যে আধান আছে, কত আধান আছে, প্লাস কিউ আধান আছে। এবার এই ঘনকটার সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে, কিউ বাই
এপসাইলন নট। কখনো কোনোদিন আমি বলেছিলাম এই ঘনকটা যদি ছোট হয়ে যায়, বড় হয়ে যায়? আমি বলেছি একটা বদ্ধ তল থাকলেই হবে, ওই তলের সঙ্গে জড়িত মোট আধান কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, আগেই লাফাচ্ছে বোঝ আগে। তারপরে কি বলেছে, ঘনকটার বাহুর দৈর্ঘ্য করে দেওয়া হলো দ্বিগুণ, তাহলে ঘনকটা হয়ে গেল বড়। ঠিক আছে, ঘনকটা একটু বড় হয়ে গেল, বড় হয়ে গেল। ভেতরে আধানের কোনো পরিবর্তন হলো? আচ্ছা, তড়িৎ ফ্লাক্স কিসের উপর নির্ভর করে? মানে আধানের উপর নির্ভর করে শুধুমাত্র। ভেতরে যে আধানটা আছে, আধান কি চেঞ্জ হয়েছে? তাহলে তল যতই বড় করি ওর মধ্যে দিয়ে কিউ বাই এপসাইলন নটই বেরাবে। সিম্পল ভাবে এইভাবে দেখ, এরকম একটা ছোট্ট গোলক কিউ আছে, এখান থেকে বলরেখা বেরোলো, মনে কর 3টে বলরেখা বেরাচ্ছে এখান থেকে, 3টে। আমি যদি গোলকটাকে বড় হিসেবে ধরি তো কি 10টা বেরাবে এখান দিয়ে? কটা বেরাবে? 3টেই বেরাবে। যে 3টা ওখান থেকে বেরিয়ে গেছিল সেই 3টেই বেরাবে। তাহলে তল বড় হয়ে যাওয়ার জন্য, ছোট হয়ে যাওয়ার জন্য বলরেখার সংখ্যা কমে যাচ্ছে না বা বেড়ে যাচ্ছে না, একই থাকছে। তড়িৎ ফ্লাক্স মানেই টোটাল বলরেখার সংখ্যা, এটাই তো তড়িৎ ফ্লাক্স। তুই যেটাকে ই ডট ডিএস বলছিস, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ওটাই তো কিউ বাই এপসাইলন নট। করে নে। না করতে পারলি কতটা রিগ্রেট ফিল হবে দেখিস। মাধ্যমিক পর্যন্ত এই পড়াশোনা করতাম, সবাই আমাকে এইভাবে চিনতো, আর 12-এ উঠে রেজাল্ট এই হয়ে গেল। নিজেরই বেরাতে কেমন লাগবে দেখি বাড়ি থেকে, সবাই এসে সান্ত্বনা দিবে, ছাড় 12-এর রেজাল্ট দিয়ে কিছু হয় না এটা, কিন্তু অ্যাকচুয়ালি বলবেই সবাই। আসল ব্যাপারটা তো তুই জানিস, বাড়িতে রিলেটিভ আসলেও ঘরের মধ্যে ঢুকে থাকবি যাতে না বেরাই, না তো নাম্বার জিজ্ঞাসা করবে, তাই না? বাবা মা গর্ব করতে পারবে না, ওটার একটা রিগ্রেট ফিল, সব চাপ তোর উপরই থাকবে। সাইজ এতটুকু ঠিকই, কিন্তু চাপ বেশি তোদের। ওটাই তো ভালো, একটু ডিপ্রেশনে যাবি, দিয়া বলা ভাবি। এরকম বলে একদম ডিপ্রেশনে যাবি না, একদম খুব বেশি লাফাবিও না। আমি ওই জন্য তোদেরকে কন্ট্রোল করি, যখন দেখি বেশি লাফাচ্ছিস একটু অপমান করে দিতে যাবি, আবার যখন দেখি না একদম ডুবে আছিস তখন একটু হাসাহাসি করি। কাঠের পুতুল দেখেছিস, কাঠের পুতুল কিভাবে নাচায় নিজের মতো? হ্যাঁ, ওইরকম ভাবে নাচাচ্ছি তোদের। আচ্ছা, এবার একটা প্রবলেম দেখ, 46 যে কোশ্চেনটা আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, একটু অ্যাডভান্স, দিলেও দিতে পারে পরীক্ষায়। নিট ওরিয়েন্টেড কোশ্চেন, ঠিক আছে? 46 হচ্ছে নিট ওরিয়েন্টেড কোশ্চেন, নিট যেইতে এগুলো কোশ্চেন বেশি আছে। পড়ে নে অঙ্কটা, পর দিয়ে আমি করবো, দেখবি আমি কত কিছু জানি। 80 মিলিগ্রাম, ওটা হ্যাঁ এমজি না, ওটা মিলিগ্রাম ওজনের একটা দোলক পিণ্ড। দোলক পিণ্ড, দোলক পিণ্ড বলতে আমি বুঝতে পারছিস, ক্লাস 11-এ করেছিস একটা সরল দোলক এরকম দুলে, যে তার একটা দোলক পিণ্ড আছে। এই দেখ, এটা সুতো, আর এই কালোটা হচ্ছে দোলক পিণ্ড, গোলটা বলটা। তো এর মধ্যে কত কুলম আধান আছে বলে দিয়েছে, কিউ 2 × 10⁻⁸ কুলম, তাহলে কিউ বলে দিয়েছে। এই গোলকটার ভর কত সেটাও বলা আছে, 80 মিলিগ্রাম, মানে এম দেওয়া আছে। আর কি দেওয়া আছে, একটি এত ভোল্ট পার মিটার অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে দোলক পিণ্ডটি স্থির আছে, দোলকের সূত্রের টান কত? কোশ্চেনই বুঝতে পারলি না, ভালো করে দেখ এদিকে। এটা এটা ঝুলছে এখানে, স্থিরভাবে ঝুলছে, নর্মালি সাম্যাবস্থায় আছে। এর মধ্যে আধান আছে, এর মধ্যে ভরও আছে, তো ভরের জন্য পৃথিবী নিচের দিকে টানছে, আধানের জন্য যদি তড়িৎ ক্ষেত্র চলে আসে তাহলে বল ফিল করবে আধানের জন্য, তাই না? এবার তড়িৎ ক্ষেত্র কোন দিকে বল অ্যাপ্লাই করেছে, তড়িৎ ক্ষেত্র ধর অনুভূমিক দিকে রেখেছে, এটাই তো বলেছে, অনুভূমিক দিকে একটা তড়িৎ ক্ষেত্র নিয়ে এসছে। তো তড়িৎ ক্ষেত্র যখন এদিকে হবে, তাহলে এই পজিটিভ আধানটা ওই দিকে একটা ফোর্স ফিল করবে, তো ওই দিকে চলে যাবে। এবার পৃথিবী তো আর ভুলে যায়নি ওকে, যে ও টানছে বলে আমি ছেড়ে দিলাম, যা চলে যা, এমন তো করবে না। পৃথিবীও টানছে, ও টানছে, আলটিমেট কি হবে, এই সব জায়গায় গিয়ে ও কি হবে, সাম্যাবস্থায় থেকে যাবে। পৃথিবীর টান, তড়িৎ বল, দুজনের এফেক্টের জন্য, এখানে আবার সুতোর টান, দুজনের এফেক্টের, তিনজনের এফেক্টের জন্য কি হবে, সাম্যাবস্থানে। তাহলে এরকম ভাবে অ্যাঙ্গেল করে বসে থাকবে, ছিল এরকম, হয়ে গেল এরকম, বুঝতে পারছিস? জানতে কি চাইলো, সুতার টান কত। তাহলে এবার ছবিটা আঁকছি দেখ, এইখান থেকে ঝুলছিল, ববটা এইভাবে ঝুলছিল, এবার এটা হয়ে গেল এরকম, ঠিক আছে? এই দিকে একটা ফোর্স ফিল করছে, যে ফোর্সটাকে তুই বলে দিচ্ছিস এফই, ইলেকট্রিক ফোর্স, তাই তো? নিচের দিকে একটা ফোর্স ফিল করছে, যাকে তুই বলে দিলি এমজি, তাই না? আচ্ছা, এদিকে একটা সুতোর টান কাজ করছে টি, এই তিনজনের এফেক্টের জন্য ও আছে ওখানে রেস্টে। বোঝা গেল? তোকে কি বের করতে হবে, টান বের করতে হবে। মনে কর দেখ, নিউটনের গতিসূত্র চ্যাপ্টার যখন পড়েছিলাম ক্লাস 11 মেকানিক্স, ওই সব জায়গাতে এই ধরনের প্রবলেমগুলো ছিল।
টেনশন বা টান যখনই চলে আসবে, এই ধরনের প্রবলেম আমি বলেছিলাম উপাংশে ভেঙে নিবি, সব থেকে সহজ হবে। যখনই এরকম আসবে কি করবি তুই, উপাংশে ভেঙে নিবি। ভাবতে পারছিস না কোনো কিছু, উপাংশে ভেঙে নিয়ে দিয়ে কি দেখতে পাচ্ছিস ওগুলো লিখ, দেখবি অটোমেটিক অঙ্ক হয়ে যাবে। এই ধরনের অঙ্ক আরো সহজ, তোকে ভাবতেই হবে না যে আমি কি থেকে কি করব। ছবি পেয়ে গেছি মানে উপাংশে ভাঙবো, ইকুয়াল ফিকুয়াল করবো, দেখবি অটোমেটিক হয়ে যাবে। তো কোন তুই জানিস না, ঠিক আছে, ভালো প্রশ্ন করেছিস, কোশ্চেন কোন জানিস না, তো কোনটাকে ধরেই নিলাম থিটা। এবার টিটাকে যদি আমি উপাংশে ভাঙতে চাই, দেখ এটা এক্স অক্ষ বরাবর আছে, খুব সুন্দর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে, খুব সুন্দর আছে, এদেরকে ডিস্টার্ব করে লাভ আছে? নেই। টি এক্স অক্ষ বা ওয়াই অক্ষে নেই, তাহলে টি কে কি করবো, ওয়াই অক্ষে ভাঙবো আর এক্স অক্ষে ভাঙবো। তাহলে একটা এই বরাবর উপাংশ নেব আর একটা এই বরাবর উপাংশ নেব। এই ওই উপরেরটা কি করবে, এমজি কে ক্যান্সেল আউট করবে, এইদিকেরটা কি করবে, তড়িৎ বলকে ক্যান্সেল আউট করবে, তবেই তো রেস্টে আছে। এবার তুই এটা যদি থিটা বলিস তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। বাহ, মন দিয়েছিস, তাহলে এইটা থিটা হবে। কেন কেন, একান্তর কোণ। এটা থিটা যদি হয় তাহলে এটাও থিটা, একান্তর কোণ। আচ্ছা, টি এর জন্য এদিকে তুই পাবি টি কস থিটা, আর এদিকে কি পাবি, টি সাইন থিটা। খেয়াল রাখিস থিটা কিন্তু কোশ্চেনে ছিল না, আমি নিজে হ্যান্ডটাই ওখানেই চলছি। কি করা যায়, তুই ছবি অনুযায়ী বুঝতে পারছিস যে টি সাইন থিটা মানেই হচ্ছে এফই, তাই তো, তড়িৎ বল। আর টি কস থিটা মানেই হচ্ছে এমজি। বা ভেরি গুড। তোর দরকার কি, কি বের করতে বলেছে তোকে, অ্যাঙ্গেল না টান? টান বের করতে বলেছে, থিটাকে এলিমিনেট করতে হবে। কিভাবে তুই থিটা এলিমিনেট করবি? বা ভেরি গুড, একটা ভালো জিনিসও বলেছে। ও বলছে যে টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা করবো প্লাস টি স্কোয়ার কস স্কোয়ার থিটা করবো। তাহলে এইদিকে এফ ই স্কোয়ার প্লাস এম জি স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার কস স্কোয়ার ওয়ান হয়ে যাবে, টি স্কোয়ার থাকবে। এইটা একটু জটিল হয়ে যাবে, এটাও ঠিক বলেছিস তুই, করা যাবে তা না, করা যাবে। টি এর মান এখান থেকেও বেরাবে, কারণ এফ ই জানিস, এম জানিস, জি জানিস, সব বুঝতে করে নিতে পারবি। কিন্তু এটাতে জটিল হয়ে যাবে, স্কোয়ার করতে হবে, আবার রুট আবার করতে হবে, অনেক বড় বড় ক্যালকুলেশন। আমি কি করছি দেখ, আমি একটু পণ্ডিত তো, ট্যালেন্টেড মানুষ আমি, ওই জন্য টি সাইন থিটা বাই টি কস থিটা করবো। কি হবে, ট্যান থিটা দিয়ে আমি ভুল করে দেবো। কি করলাম আমি, ট্যান থিটা করে ভুল করে দিলাম, তাই তো, কারণ এখান থেকে থিটা বেরিয়েছে, টি কই, এখান থেকে থিটা বেরিয়ে ওটাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবো, টি বেরিয়ে যাবে। এবার যেটা তোর সুবিধা হবে, তুই এটাতে সুবিধা এটাতে ঠিক মনে করবি, না ওটাতে ঠিক মনে করবি, তোর ইচ্ছা তুই কোনটাতে করবি। বোঝা গেল, যার যেটা ইচ্ছা সেই প্রসেসে করে। এখান থেকে থিটা বের করে তুই টি বের করে নে, ওখান থেকে টি বের করে নে, যেটা সুবিধা মনে হচ্ছে কর। হ্যাঁ, ডেটাগুলোর ব্যাপারে একটু বলে দিই, এখানেও ভুল করে দিবি, আমি চিনি তোদেরকে। হ্যাঁ, ভর কত দেওয়া আছে, 80 মিলিগ্রাম। এটা এম না কিন্তু, এটা মিলিগ্রাম। তো মিলিগ্রামকে কি করবি, গ্রামে কনভার্ট করবি নাকি কেজিতে কনভার্ট করবি? ডেটাগুলো দেখ, ডেটা দেখ, ডেটা সব এই সাইডে আছে, তুই গ্রামে করবি কেন, কেজিতে করবি। তাহলে প্রথমে 80 মিলিগ্রামকে কর গ্রাম, 10⁻³ গ্রাম হয়ে গেল। তারপরে কর কেজি, তাহলে আবার 10⁻³ কেজি। আর কি ডেটা আছে, বাকি যা আছে সব এই সাইডেই আছে, তাই না? বসিয়ে করতে শুরু কর। কিউটা দেখে নিস, কিউ কত দেওয়া আছে, কোথায় গেল রে, 2 × 10⁻⁸, 2 × 10⁻⁸। আর একটা কি দেওয়া ছিল, তড়িৎ ক্ষেত্র ই, ইকুয়াল টু দেওয়া আছে 2 × 10⁻⁴ ভোল্ট পার মিটার। দেখি কে কে পারিস করতে, এত দূর তো আমি করে দিলাম। ক্যালকুলেশনটা কার হয়, আচ্ছা দেখ এদিকে সবাই তাকা, এবার নিজেদের চেষ্টা ছেড়ে দে, মন দিয়ে আমারটা বোঝ। তোরা সবাই এখানে ট্যান থিটা বের করতে গিয়ে সমস্যায় পড়ে গেছিস, এক একজনে এক একটা হচ্ছে। তা আমিও বুঝে গেছি এখানে কিছু একটা গন্ডগোল হবে, ওই জন্য আগে ওখানে যাচ্ছি, তারপর এটাতে আসছি। এটা আগে দেখে নি, এখানে কি হলো, এটা টি স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু ই তার স্কোয়ার প্লাস এম স্কোয়ার জি স্কোয়ার, এরকম করা যায়। টি স্কোয়ারটাকে রাখ, কিউ স্কোয়ার মানে কত রে, 4 × 10⁻16 দেখ বুঝতে পারলি কিনা, কোন দিকে মনে আছে? কিউ এর স্কোয়ার মানে এই যে কিউ, 2 এর স্কোয়ার 4 আর 10⁻8 মানে 10⁻16, কোনটা? এই লাইনটা বুঝিস নি? এখানে টি স্কোয়ারকে কমন নেই, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে গেল, বাদ থাকলো শুধু টি স্কোয়ার। এগুলো এফিটাকে লিখেছি কিউই, ওটা স্কোয়ার করেছি, কিউ এর মান বসালাম 4 × 10⁻16 গুণিত ই স্কোয়ার, ই মানে হচ্ছে 4 × 10⁻8, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, ঠিক আছে, স্কোয়ারগুলো প্লাস। এবার দেখ 80 স্কোয়ার করলে কত হবে রে, আচ্ছা 80কে আরো সিম্পলিফাই করে দিত, 8 × 10⁻5, সুন্দর লাগছে কিনা দেখতে এটা? তাহলে 8 এর স্কোয়ার 64, আর 10⁻5 এর স্কোয়ার করলে 10⁻10। হ্যাঁ কিছুই বলছিস না, হ্যাঁ। আর এখানে জি, জি এর স্কোয়ার মানে 10 এর স্কোয়ার করে দিলাম, 9.8 হয় যদিও,
তো যেটা দিয়ে মিলবে মিলবে, আগে আমি 10 দিয়ে করি। 9.8 ধরে তোর মনে হচ্ছে ক্যালকুলেশন করতে পারবো অত সহজে? মুশকিল হয়ে যাবে। আমি 10 ধরেই করি না, আশেপাশে যা মান পাবো তাই বসিয়ে দেবো। টি স্কোয়ার 4 এ 4, বাহ ভেরি গুড, 10 পাওয়ারে -8 প্লাস 64 ইন্টু 10 পাওয়ারে কত রে, -8। বাহ, -8 -8 সুন্দর লাগছে না দেখতে? তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 64 প্লাস 16। 64 প্লাস 16 কত রে, 80 না? বলতেই পারে না। 80 ইন্টু 10 পাওয়ারে -8। আচ্ছা এবার দেখ, এখান থেকে টি বের করতে হবে, এটা ইজি হবে এর তুলনায়, এটা ইজি। কোনটা রে? ঠিক আছে, কোনটা? আচ্ছা এবার এবার স্কোয়ারটাকে এদিকে নিয়ে এসে কি করবো রে, রুট ওভার করবো। তাহলে এখানে 80 আর এখানে 10 পাওয়ারে -8। পণ্ডিতি করে এটাকে 8 আর এটাকে 10 পাওয়ারে -7 করে দিস না। করা যায় কিন্তু করিস না, করলে অসুবিধা কি হবে, 10 পাওয়ার -7 কে তুই আর বাইরে বের করতে পারবি না। তো 10 পাওয়ার -8 আছে, ওকে বের করা যায়, 10 পাওয়ারে -4 করে দিতে হবে, পাওয়ারে 1/2, 8-এর পাওয়ারে 1/2, তাহলে -4। আর 80-র তো রুট ওভার হয় না, এই তো সমস্যায় পড়ে গেলাম। 80 রুট ওভার তো হয় না। 80-র পাশে কে আছে যার রুট ওভার করা যায়? 81, 81, 81 আছে না? হ্যাঁ, তাহলে এটা 80 রুট ওভার করতে গেলে কি হবে, রুট ওভার 81-র কাছাকাছি হবে। রুট ওভার 81 কতটা, 9। তো 9 না হয়ে 8 পয়েন্ট সামথিং তো কিছু হবে। 8 পয়েন্ট কি হবে আমি জানি না, বাট 8 পয়েন্ট কিছু একটা হবে। এবার অপশনে চলে আয়, মিলবে না এখনো। অপশনে আয়, অপশনে দেখ আছে নাকি কোথাও। 8 পয়েন্ট সামথিং ইন্টু 10 পাওয়ারে -4 আছে? ভালো করে খুঁজে বের কর। আছে ডি নাম্বারে? ডি নাম্বারে কি আছে, 0.88 10 পাওয়ারে -3, তাই তো? এটা আর এটার মধ্যে কি ডিফারেন্স আছে, একই জিনিসই। তাহলে এক্সাক্ট ক্যালকুলেট করতে পারলাম না, বাট আনসার করে দিতে পারলাম। ওর আনসারই দরকার, তোর ক্যালকুলেশন পারছিস কি পারছিস না ওটা দেখবে না। বোঝা গেছে? তুলনামূলক এটাই সহজ কিন্তু। এবার এটা দিয়ে যদি করি, এটা দিয়ে করে দেখাচ্ছি, এটা হয়ে গেল সবার টুকেনে, এটা তারপরে এটা করে দেখাচ্ছি। চল টুকা হয়ে গেল, এবার এটা তো করি। আর ঝগড়া করিস না, কি আসছে 50 বাই কি আসছে আমি বলে দিচ্ছি। দেখ এদিকে, এখান থেকে কি বের করতে বলেছিলাম, ট্যান থিটা বের করতে বলেছিলাম, তাই তো? ট্যান থিটা বের করবি, টাকা ট্যান থিটা তমান তমান এফি কত রে, কিউব ইন্টু ই বাই এমজি সমান ট্যান থিটা মানে হচ্ছে, কিউবের মান কত, একটু হেল্প কর আমাকে, আমি পারি না এগুলো। 10 পাওয়ারে -8, ই এর মান কত, 10 পাওয়ারে 4 ডিভাইডেড বাই এমজি আছে, এম কত, 8 ইন্টু 10 পাওয়ারে -5, আর জি কত, 9.8 ধরলে তো দম বেরিয়ে যাবে, 10 ধরেই করছি। ক্যালকুলেট কর, 2 2 4, নিচে 8, মানে নিচে 2 থাকছে, 1/2। ঠিক আছে, এখানে হচ্ছে দেখ 10 পাওয়ারে -4 হচ্ছে, এটা -4 উপরে চলে গেল, +4, 8 8 বাদ, কত থাকলো 1/2। তো ট্যান থিটা আমি 1/2 নিয়ে করবোটাই বা কি, ট্যানের কত ডিগ্রির মান 1/2 হয় জানিস না তুই? আমিও জানি না, কি করে করবো তাহলে এখন? আমার তো দরকার কি ছিল রে, টি বের করা। টি বের করার জন্য হয় আমি টি সাইন থিটা ইউজ করবো, না টি কস থিটা ইউজ করবো। এবার ট্যান থিটা বসে আছে এখানে, এগুলো থেকে আমি থিটার মান না পেলে এগুলোতে বসাবো কি করে, মুশকিল হয়ে গেল না? এবার তোর মনে হতে পারে হ্যাঁ আমি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স করে দিই। ঠিক ধরে নিয়েছো, একদম ভেরি গুড। ত্রিকোণমিতি ইউজ করতে হবে। ট্যান থিটা মানে ল বাই ভু, মনে পড়ছে? লম্ব বাই ভূমি, মনে আছে কিনা? ব্যাস, তো লম্বটাকে তুই 1 ধরতেই পারিস অনুপাত হিসেবে, অ্যাকচুয়ালি 1 ধরে না, এটা এক্স এটা 2x এরকম ধরতে হয়। তো লম্ব 1 আর ভূমি 2, তাহলে কি হয়ে যাবে, হয়ে যাবে √ল² প্লাস ভূ স্কোয়ার। আচ্ছা তাহলে কি হয়ে গেল, √1² প্লাস 2² মানে √5। এবার যখন তুই পেয়ে গেছিস, তাহলে চলে যা টি সাইন থিটাতে। কোথায় গেল রে, হ্যাঁ টি সাইন থিটা মানে কি রে, ল বাই অ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, তাই তো এফি। আচ্ছা টি বের করতে হবে, ল মানে কত ছিল 1, আর মানে কত ছিল √5, হয়ে গেল না কাজ। কিউ কত, 2 ইন্টু 10 পাওয়ারে -8, আর ই কত রে, 2 ইন্টু 10 পাওয়ারে 4। ঠিক আছে, টি ইকুয়াল টু 2√5, 4√5, 4√5 ইন্টু 10 পাওয়ারে -4। ঠিক আছে, এবার মিলাতে হবে তো, কি করে মিলাবো?
কি করে মিলাবো এবার দেখ, অপশনের দিকে যদি চলে যাস, অপশনে 10⁻⁻4 আছে কি, আবার নতুন করে করছি অঙ্কটাকে আমি, কোথায় গেল, কত নাম্বার? হ্যাঁ, 10⁻⁻4 দেখতে পাচ্ছি না, 10⁻⁻2, 10⁻⁻3। যদি আমি 10⁻⁻3 বানাতে চাই এটাকে, তাহলে 4√5/10 ইন্টু 10⁻⁻3 হ কি না? আচ্ছা, এইটা এখন কোনটার সাথে মিলতে পারে, যদি মিলে যায় ভালো, না পারলে আবার 10⁻⁻2 তে যাবো, দিয়ে গন্ডগোল হয়ে যাবে। এবার √5 এর মান তুই জানিস না, 1/√5 এর মানই জানিস না, আবার ডিভাইডও করতে পারবি না। এবার দেখ, দেখ এবার দেখ আমার ট্যালেন্ট দেখ এখানে কিভাবে আমি করছি। √5 এর মান 2 এর থেকে বড় হবে না ছোট হবে? কারণ √4 মানে 2, তাহলে √5 মানে 2 এর থেকে বড়, 3 এর থেকে তো ছোটই হবে। তো 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং ইন্টু 4, 4 দুগুণে 8, 8 পয়েন্ট সামথিং, 8 পয়েন্ট সামথিং, তো 8 পয়েন্ট সামথিং বাই 10 ইন্টু 10⁻⁻3, একবার 0.8 ইন্টু স্টার 10⁻⁻3। দেখ, দেখলি? এই কারণে তো আমি রাস্তায় পথে হেঁটে বেড়াই এরকম ভাবেই, বুক ফুলিয়ে। বুঝ- বুঝতে পারলি কি না কোন জায়গাটা? আর কি বুঝলি না, দেখ 2 2 4, 4 দুগুণে 8 হলো, নিচে 2 পড়ে থাকলো। আচ্ছা, 10⁻⁻8 আর 10⁻4 মানে 10 পাওয়ারে কত, -4, এখানেও 10⁻⁻4 বাদ হয়ে গেল। হ্যাঁ,